আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় বেরুবাড়ি আঙ্গুরপোতা স্থল সীমান্ত চুক্তি এবং আজকের বর্তমান রাজনীতিতে এর প্রভাব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সমাপ্ত হওয়ার পরে শেখ মুজিব যখন দেশে আসলেন, তখন তিনি বাংলাদেশ থেকে ভারতের সেনাবাহিনীকে তিনি বিতাড়িত করেছিলেন। তার পরবর্তীতে তিনি যখন সরকার গঠন করলেন, তার সরকারের মেয়াদ ছিল মাত্র 3.5 বছর। এবং এই 3.5 বছরে তখন কি ঘটছিল? তখন 1972 সালে পানি বন্টন করার জন্য এরা একটা যৌথ নদী কমিশন গঠন করেছিল, ভারত এবং আওয়ামী লীগ সরকার। তখন এর উদ্দেশ্য ছিল ফারাক্কা পয়েন্টে পানির ন্যায্য হিস্সা করা। তারপর দেখা যাক যে 1974 সালে তখন তারা স্থল সীমান্ত চুক্তি করে, যে সীমান্ত চুক্তি মুজিবিনদের স্থল সীমান্ত চুক্তি। এবং এই স্থল সীমান্ত চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেটা বলা হয়েছে যে এই চুক্তির অধীনে ছিটমহল বিনিময় হবে। আসলে ছিটমহল বিনিময়ের জন্য এ ধরনের চুক্তি করার কোনো দরকার নেই। এই চুক্তির পিছনে ছিল সুগভীর ষড়যন্ত্র, যে কীভাবে ভারতের মিলিটারি বাংলাদেশে প্রবেশ করা যায়, বাংলাদেশে দখল করা যায়। এবং এই চুক্তিতে বাংলাদেশের বেরুবাড়ি, লালমনিরহাট জেলার যে বেরুবাড়ি ইউনিয়ন, সেটা ভারতকে চিরদিনের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এবং বিনিময়ে ভারত বলছে তারা আঙ্গুরপোতা ছিটমহল বাংলাদেশকে দিবে, কিন্তু ভারত কিন্তু আঙ্গুরপোতা ছিটমহল বাংলাদেশে দেয় নাই। এবং 3 বিঘা করিডোরও মনে করেন যে তারা বাস্তবায়ন বাংলাদেশকে দেয়নি। এবং পরবর্তীতে 1975 সালে তারা কিন্তু এই যে 1972 সালে যৌথ নদী কমিশন গঠিত হয়েছিল, এবং তারপর 1974 সালে যে বেরুবাড়ি আঙ্গুরপোতা স্থল সীমান্ত চুক্তি, এই দুইটা মিলে তারা কিন্তু 1975 সালে তখন তারা 41 দিনের জন্য বলে ফারাক্কা বাঁধ তারা বন্ধ করেছিল। এবং ফারাক্কা বাঁধ তারা বন্ধ করার পরে বাংলাদেশকে 41 দিন পরে কিন্তু তারা আর ফারাক্কা বাঁধ খুলে নেয়, এবং বাংলাদেশকে কিন্তু চিরদিনের জন্য পানি থেকে বঞ্চিত করা হয়েছে, এবং ফারাক্কা বাঁধের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিচ্ছে। এখন কথা হলো যে 1972 সালে যৌথ নদী কমিশন, 1974 সালে স্থল সীমান্ত চুক্তি এবং 1975 সালের যে ফারাক্কা বাঁধের যে ভয়াবহ দুর্যোগ এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে অবস্থান, এই 3টা বিষয়ে মানে হচ্ছে ভূ রাজনীতি ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। 1972 সালে ভূ রাজনীতি ষড়যন্ত্র, 1974 সালে ভূ রাজনীতি ষড়যন্ত্র, 1975 সালে ভূ রাজনীতি ষড়যন্ত্র। এবং এগুলার মধ্যে হচ্ছে গিয়া স্থল সীমান্ত চুক্তি এবং পানি চুক্তি। এবং এই 2টা বিষয় একটার মধ্যে করা হয়েছে, প্যাক করা হয়েছে, এটা হচ্ছে পানি চুক্তি। যেহেতু স্থল সীমান্ত চুক্তি হচ্ছে গোলামি চুক্তি, এই চুক্তি তো 25 বছরের জন্য তখন করা হয়েছে 1974 সালে, যেটা শেষ হওয়ার কথা ছিল 1999 সালের দিকে। কিন্তু পানি চুক্তি এরকম একটা বিষয় যে এটা নবায়ন করা যাবে, এই জন্য পানি চুক্তির মধ্যে এই স্থল সীমান্ত চুক্তি তারা ঢুকিয়ে দিয়েছিল। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশ যদি পানি চুক্তি করে, অটোমেটিকভাবে কিন্তু এটা গোলামি চুক্তি হয়ে যাবে। এবং এই ফাঁদে কিন্তু জিয়াউর রহমানও পাড়া দিয়েছিলেন, এবং এরশাদ সরকার কিন্তু এই চুক্তি করে তখন 9 বছর ক্ষমতায় ছিল, গোলামি চুক্তি করেই। তারপরে 1996 সালে 30 বছর মেয়াদে যে হাসিনা পানি চুক্তি করলেন, এই পানি চুক্তি পুরাটাই ছিল গোলামি চুক্তি। প্রথম 3 বছর 1999 সাল পর্যন্ত কিছুটা পানি তারা দিছে, ফারাক্কা বাঁধে কিছুটা পানির প্রভাব তখন ছিল, কিন্তু 1999 সালের পর কিন্তু 1 ফোঁটা পানিও কিন্তু আর দেওয়া হয়নি। প্রথম 3 বছর লোক দেখানো পানি দিয়েছে তারা, পরে কিন্তু আর পরের বাকি 27 বছর কিন্তু ওটা গোলামি চুক্তি হয়ে গেছে। এবং গোলামি চুক্তি কিন্তু আজ পর্যন্ত চলতেছে, এবং 2026 সাল গোলামি চুক্তির শেষ সময়। অর্থাৎ 1996 সালের পানি চুক্তির মাধ্যমে গোলামি চুক্তি তারা বাড়িয়েছিল। মুজিবিনরা যে গোলামি চুক্তি করছিল, ওই গোলামি চুক্তি হাসিনা সরকার বাড়াইছিল। এই হলো ভারতের সাথে বাংলাদেশের চুক্তি নমুনা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়, এবং এটার ইফেক্ট আজকে কীভাবে করতেছে।
যে আগে বলা হয়েছে 1974 সালে মুজিবিন্দিরা স্থল সীমান্ত চুক্তি, ওটা 30 বছর মেয়াদী পানি চুক্তির মধ্যে ছিল, এবং সেই চুক্তির আলোকে কিন্তু 2015 সালে ছিটমহল বিনিময় চুক্তি হয়, যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি ছিটমহল আছে, সেটা বাংলাদেশকে দেওয়া হবে, এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহল আছে, সেটা ভারতকে বুঝিয়ে দেওয়া হবে, এবং ছিটমহল সমস্যার সমাধান করা হবে। 2015 সালে তখন আরেকটি চুক্তি করা হয়, এবং ভারত সরকার 100তম সংশোধনী পাশ করে ওই চুক্তি করে, এবং বাংলাদেশ দুই দেশের সরকার এটা তখন মেনে নেয়। এখন মুজিব-ইন্দিরা চুক্তি যে বাকশাল সরকার করেছিল, যে তখন শেখ মুজিব প্রথমে এসে তো ভারতের সেনাবাহিনী বিতাড়িত করছে, কিন্তু পরবর্তীতে তিনি নিজেই কিন্তু ভারতের দালালি করছেন এবং ভারতের গোলামি করছেন, এবং বাকশাল সরকারের দ্বারা কিন্তু সেটা হচ্ছে। এবং 1996 সালে হাসিনাও কিন্তু সেই গোলামি চুক্তি করছেন, 30 বছর মেয়াদী পানি চুক্তি। এবং 2015 সালের যে ছিটমহল বিনিময় চুক্তি করছেন, ওই চুক্তি কিন্তু কার্যকর হয় নাই। ভারত কিন্তু বাংলাদেশের ছিটমহল বুঝিয়ে দেয় নাই, এবং বাংলাদেশ কিন্তু ভারতকে ছিটমহল বুঝিয়ে কীভাবে দেবে ভারত যদি না দেয়। এটাও তো মনে করেন যে চিরতরে বাংলাদেশকে ভারতের হাতে দিয়ে দেওয়ার চুক্তি। এখন 2015 সালে কি করছে? 2015 সালে যা করছে সেই রাজনীতি আজ পর্যন্ত চলতেছে। 2015 সালে বাংলাদেশের কূটনীতির চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য তাবাল্লা হত্যাকাণ্ড হয়েছে। 2015 সালে বাংলাদেশের কৃষি ধ্বংস করার জন্য জাপানি কৃষক হত্যা করা হয়েছে। 2015 সালে বাংলাদেশের উন্নয়ন ধ্বংস করার জন্য মেট্রো রেলের উপর গুলশানে বড় জঙ্গিবাদ হয়েছে, এবং গার্মেন্টস শিল্পকে পঙ্গু করে দেওয়ার জন্য কিন্তু তখন কিন্তু প্রচুর ইতালিয়ান নাগরিকও তখন মারা হয়েছে। কারণ বাংলাদেশে কিন্তু ইতালিয়ান নাগরিকরা বেশি গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করতো, এবং ইতালিয়ান বাইরে ছিল তখন, ইউরোপের সকল দেশের বাইরে ছিল, আমেরিকান বাইরে ছিল, কিন্তু ইতালিয়ানকে মারা হয়েছে। কারণ ওটা আবার ঘটনা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ এসব রাজনীতি চলতেছে গোয়েন্দা রাজনীতি, এসব রাজনীতি চলতেছে কূটকৌশলের রাজনীতি। মুখে বলতেছে একটা কিন্তু করতেছে আরেকটা, এবং সব কিছু হইতেছে উল্টা। এবং সেই জঙ্গিবাদের রাজনীতি, আমি তো আগের ভিডিওতে বলছি যে জঙ্গিবাদের রাজনীতিতে কিন্তু আমার বিরুদ্ধে মামলা হয়, আমার বিরুদ্ধে প্রফেশনাল মামলা, আমার বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগত মামলা, এবং আমার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র মামলা এবং জঙ্গিবাদের মামলা। এই 4টা মামলা কিন্তু আমার বিরুদ্ধে আজ পর্যন্ত চলে গাইবাগে হাইকোর্টে। এবং নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলা করা এবং আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এবং এই জঙ্গিবাদের রাজনীতি 2018 সালের নির্বাচনে ভারত পাকিস্তান সমঝোতা করে তখন ইমরান খান যখন ক্ষমতায় আসে, এবং তখন কিন্তু মৌখিকভাবে বাংলাদেশকে ভারতে বুঝিয়ে দেওয়া হবে সে ষড়যন্ত্র হয়, এবং সেখানে কিন্তু বিএনপি জামাত হেফাজতের মদত ছিল, কারণ তারা তখন তাদের দাবি দেওয়া তখন তারা ভারত মেনে নিয়েছিল। এবং 2024 সালে কিন্তু এটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমার বিরুদ্ধে মামলা ছিল, এবং মামলার একটা রিকোয়ারমেন্টও ছিল যে আমাকে হত্যা করতে হবে, আমাকে তাদের তাদের কাছে মাথা নত করতে হবে, দুটা বিষয় ছিল যেহেতু। এবং আল্লাহর রহমতে কিন্তু আমার অল্প জ্ঞান ছিল, রাজনীতিতে আমার অল্প জ্ঞান, আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধের ইতিহাসও তেমন জানি না, যদ্দূর জ্ঞান ছিল। এবং আমার বিরুদ্ধে যেসব মামলা ছিল ও মামলা কিন্তু আমাকে কোনো দোষারোপ করতে পারেনি, এবং আমাকে হত্যা ষড়যন্ত্র যা করছে এগুলা কিছুই করতে পারেনি, এবং আমি বেঁচে গেছি, আমাকে মামলাতেও ফাঁসাতে পারেনি, ধর্ষণ মামলা করছে ফাঁসাতে পারেনি, তারপর বিয়ে শাদী মামলা করছে আল্লাহর রহমতে ফাঁসাতে পারেনি। তারপরে না হয় ঢাকা শহরে মনে করেন যে 1000টা মেয়ে পিছনে বাঁধাইছে আমার পিছনে, কমপক্ষে 1000টা মেয়ে আমার পিছনে বাঁধাইছে, আল্লাহর রহমতে কোনো মেয়ে গঠিত কালিমাও দিতে পারেনি আমাকে, এবং সেই কারণে কিন্তু তারা সুবিধা করতে পারেনি। এবং কিন্তু তাদের মনে করেন যে আমি যেহেতু জঙ্গিবাদের সাক্ষী ছিলাম, এবং জঙ্গিবাদ কিন্তু উন্নয়নের বিরুদ্ধে ছিল, কূটনীতির বিরুদ্ধে ছিল, কৃষিক্ষেত্রের বিরুদ্ধে ছিল, উদ্যোক্তার বিরুদ্ধে ছিল, গার্মেন্টসের বিরুদ্ধে ছিল, এবং বাংলাদেশ কিন্তু টিকে গেছে 2024 সালের পরে। তারপর কিন্তু তারা ভয়াবহ ষড়যন্ত্র করে 2024 সালে যখন তারা পারলো না, হাসিনা সরকার যখন পারলো না, তখন তারা এই জুলাই গণহত্যা, যেটা আমি গণহত্যা বলি, তারা যে বিপ্লব বলে, এই যে কুমিল্লা বাংলা ব্লকের যে বিপ্লব, বাংলা ব্লকের তাকে জঙ্গি কোটা, সাধারণ দেশের জঙ্গি কোটা, কুমিল্লা জঙ্গি কোটা, যে আওয়ামী লীগের জঙ্গি কোটা, তারা যে বাংলা ব্লকের নাম দিয়ে বাংলাদেশকে ব্লক করবে, উন্নয়নের টাইম বোমাগুলা একে ফেলে দিয়ে, মানে সরাসরি ডিক্লার দিয়েই তারা করছে, বাংলা ব্লকের নাম দিয়েই তারা জুলাই বিপ্লব করছে।
যে বাংলাদেশকে ব্লক করে দেওয়া, বাংলাদেশকে ব্লক করে দেওয়া, ভারতের অংশে পরিণত করা, এটাই তাদের বিপ্লব। এবং আল্লাহর রহমতে কিন্তু সেটাও ট্যাকেল হয়েছে, ইউনূস কিন্তু চলে গেছে। এখন বর্তমানে যেটা ভয়াবহ সমস্যা চলতে হচ্ছে যে তারেক, কারণ তারেক হচ্ছে টাকার লোভী এবং ক্ষমতার লোভে যে টাকার লোভ বড়। এখন তারেকের দ্বারা যাতে কোনো ক্ষতি না হয় এবং তারেকের দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়, যেহেতু সিরিয়াল কিলার নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে এবং তার প্রতি জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, এবং ছাত্রতার যে বিপ্লব সেটা ইউনূসকে দেওয়া হয়েছে, ইউনূস নিজে সরে গেছে, তারেকের কোনো ভ্যালিডিটি নাই। এবং তারেক যাতে সরে পড়ে, তারেক সরে পড়াটাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ ওর জন্য। এবং আর যদি না হয় তাহলে তো নিরপেক্ষ নির্বাচন এবং তথ্য সমাবেশ হবে এবং আইনের মাধ্যমে তাকে অপসারিত করা হবে।